সালাম আলাইকুম। একজন প্রশ্ন করেছো যে তুমি পোর্টো পালমোনারি হাইপারটেনশন ব্যাপারটা বুঝতে পারছো না, অর্থাৎ পোর্টাল হাইপারটেনশনের কারণে সিএলডিতে পোর্টাল হাইপারটেনশনের কারণে কিভাবে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। আচ্ছা দেখো, এটা মোটামুটি তোমরা আসলে জানো, এবং যখন ভিএসডি ক্লাসটা করবা এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি একটু ব্রিফলি বলি, খুব সুপারফিশিয়ালি যদি বলতে চাই ইনশাল্লাহ। দেখো, আমরা জানি কি, আমরা কি বলেছি যে সিএলডিতে বেসিক্যালি কি হয়, পোর্টাল হাইপারটেনশন হয়, তাই না? পোর্টাল হাইপারটেনশন হয়। সো পোর্টাল হাইপারটেনশন হলে কি হয়, আমরা বলেছি যে স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন থেকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এবং এই নাইট্রিক অক্সাইডগুলো পোর্টো সিস্টেমিক শান্টিংয়ের মাধ্যমে লিভারে না গিয়ে সরাসরি কোথায় চলে আসে, আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, অর্থাৎ আমাদের যে সিস্টেমিক ভেইনস, সিস্টেমিক আর্টারি, সেখানে চলে আসে। এখন এটা সবাই জানো যে নাইট্রিক অক্সাইড কি করে, নাইট্রিক অক্সাইড ব্লাড ভেসেলসের ভ্যাসো ডাইলেটেশন করে সিজিএমপি বাড়ানোর মাধ্যমে। ওকে, এখন আসো এই ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করো, একদম ইজি ইনশাল্লাহ। আমরা দুটো ভেন্ট্রিকল তোমাদেরকে একটু দেখাই, যে এই যে হলো আমাদের রাইট ভেন্ট্রিকল, আর তার ঠিক পাশেই আমরা আঁকি আমাদের লেফট ভেন্ট্রিকল। কেমন? এই যে এটা হলো আমাদের লেফট ভেন্ট্রিকল। এখন আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যায়? এক্স্যাক্টলি সিস্টেমিক অ্যাওর্টাতে। আর রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যায়? এক্স্যাক্টলি পালমোনারি ট্রাঙ্কে। ফাইন। এখন দেখো, তাহলে এই যে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে নাইট্রিক অক্সাইড ছড়াছড়ি এখন, তাহলে এই নাইট্রিক অক্সাইডটা কি করছে? সে আমাদের এই যে সিস্টেমিক আর্টারিওল, মানে মাইনিউট যে সকল ব্লাড ভেসেলস আছে সেগুলোকে কি করবে? ভ্যাসো ডাইলেটেশন করবে। তো ভ্যাসো ডাইলেটেশন করা মানে টিপিআর কমে যাওয়া, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাওয়া। সো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমা মানে কি? আমাদের এই যে অ্যাওর্টাতেও প্রেশার কমে যাওয়া। তো অ্যাওর্টাতে এখানে যদি প্রেশার কমে, তার মানে কি? লেফট ভেন্ট্রিকুলার আফটার লোড কমে যাওয়া। ফলে লেফট ভেন্ট্রিকুলার সামনে এখন বাধা কম, রেজিস্ট্যান্স কম, ডিউ টু অ্যানোমেডিয়েটেড সিস্টেমিক ভ্যাসোডাইলেটেশন। ফলে লেফট ভেন্ট্রিকলটা খুব ইজিলি এখন ব্লাডকে কি করবে? সামনে পাঠাতে পারছে। ফলে এখন বলতো, যদি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়, তাহলে ফিজিওলজি অনুযায়ী লেফট ভেন্ট্রিকল থেকে এখন স্ট্রোক ভলিউম বেশি হবে না কম হবে? বেশি হবে। দ্যাট মিনস নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড ভ্যাসোডাইলেটেশনের কারণে এখন লেফট ভেন্ট্রিকল কি করছে? ধরো নর্মালি সে স্ট্রোক ভলিউম হচ্ছে প্রত্যেকটা সিস্টলে 100 ml পাঠাতো, এখন পাঠাচ্ছে সে 120 ml। ওকে, তাহলে ঠিক একইভাবে এই নাইট্রিক অক্সাইডটা আমার ভেনাস সার্কুলেশনও আছে। তাহলে সে এখানে আমার পালমোনারি যে ভেসেলসগুলো আছে আমাদের লাংসে, এই যে ধরো এখানে আমরা আরেকটা পালমোনারি সার্কুলেশন আঁকি। এই যে পালমোনারি ট্রাঙ্ক, এটা আলটিমেটলি লাংসে গিয়ে সে কি করছে? এই যে একটা পালমোনারি ভেসেলস আঁকলাম আমরা। সো এখানেও কি করছে আমাদের? এনো নাইট্রিক অক্সাইড মিডিয়েটেড, এটা কি হবে? ভ্যাসো ডাইলেটেড হয়ে যাবে। সো এখানে আলটিমেটলি লাংসে পালমোনারি প্রেশার কমবে। সো ওই প্রেশারটা আলটিমেটলি ব্যাকওয়ার্ডলি ট্রান্সমিটেড হয়ে, তার মানে পালমোনারি ট্রাঙ্কের মধ্যে এখন প্রেশার কমবে। ফলে ঠিক একইভাবে আমার রাইট ভেন্ট্রিকুলার আফটার লোড এখন কি হবে? কমে যাবে, কারণ এখানে এখন প্রেশার কম, অ্যানোমেডিয়েটেড পালমোনারি সার্কুলেশনের ভ্যাসোডাইলেটেশনের কারণে। ফলে রাইট ভেন্ট্রিকল যদি নর্মালি 100 ml ব্লাড পাঠায়, এখন যেহেতু পালমোনারি হাইপারটেনশন মানে পালমোনারি প্রেশারটা কম, হ্যাঁ, ফলে আলটিমেটলি কি হবে? রাইট ভেন্ট্রিকুলার আফটার লোড কম, ফলে রাইট ভেন্ট্রিকল এখন ইজিলি বেশি বেশি ব্লাড সামনে পাঠাচ্ছে। তো ধরো এখন সে 100 ml এর জায়গায় ওই যে ঠিক একই রকম লেফট ভেন্ট্রিকলের মতো 120 ml ব্লাড পাঠাচ্ছে। দ্যাট মিনস সিএলডিতে অ্যানোমেডিয়েটেড পালমোনারি সার্কুলেশনের ভ্যাসোডাইলেটেশন হয়ে শুরুর দিকে পালমোনারি প্রেশার কমে, এবং এটার কারণে রাইট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুট স্ট্রোক ভলিউম বেড়ে যায়। ফলে আলটিমেটলি এখন কি হবে বলতো? রাইট ভেন্ট্রিকল থেকে বেশি বেশি ব্লাড পালমোনারি সার্কুলেশনে যাচ্ছে, অর্থাৎ পালমোনারি ব্লাড ফ্লো বাড়ছে। এখন দেখবা ভিএসডি ক্লাসও আমি এটা বলেছি, যে যখন এরকম ক্রনিকলি মানে পারসিস্টেন্টলি যখন পালমোনারি সার্কুলেশনে পালমোনারি ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে বেশি বেশি ব্লাড যেতে থাকবে, তাহলে এই যে ব্লাডের একটা ইনক্রিজ ফ্লো, এটার কারণে এই এন্ডোথেলিয়াল সেলগুলোর উপর একটা কি পড়বে? শিয়ারিং স্ট্রেস পড়বে। হ্যাঁ, এই যে শিয়ারিং স্ট্রেস পড়বে। সো এটার কারণে তখন পালমোনারি ব্লাড ভেসেলসের মধ্যে কিছু রিমডেলিং হবে, কিছু চেঞ্জ আসবে, পার্মানেন্ট চেঞ্জ। যেমন এখানে এই যে এন্ডোথেলিয়াল সেলের ঠিক নিচে সাব এন্ডোথেলিয়াল টিস্যু স্পেসে থাকা ফাইব্রোপ্লাস্টগুলো অ্যাক্টিভেটেড হয়ে ওরা কি করবে? ওরা ইন্টিমাল ফাইব্রোসিস করবে, অর্থাৎ ব্লাড ভেসেলসের ইন্টিমাল লেয়ারে ফাইব্রোসিস করবে। নাম্বার টু, এই যে ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো, এটার শিয়ারিং স্ট্রেসের কারণে এখানে থাকা পালমোনারি ব্লাড ভেসেলসগুলো যে ভাস্কুলার স্মুথ মাসেল, তারা কি করবে? তারা হাইপারট্রফি করবে, হাইপারপ্লাসিয়া করবে, অর্থাৎ তারা সেল ডিভিশন করে তারা কি করতে থাকবে? ফুলতে থাকবে। ফলে এখন দেখো যে যখন কি হচ্ছে, এখানের নিচে থাকা সেলসগুলো যখন সেল ডিভিশন করে করে ফুলতে শুরু করছে, দ্যাট মিনস ভাস্কুলার ওয়ালের থিকনেসটা এখন কি হচ্ছে?
বাড়ছে। সো ভাস্কুলার ওয়ালের থিকনেসটা যদি বাড়ে তাহলে ভাস্কুলার লুমেনের ডায়ামিটারটা এখন কি হবে? কমবে, এই যে কমে যাচ্ছে। সো দেখো এই লুমেনটা এতক্ষণ ছিল এই সাইজের, কিন্তু এখন ভাস্কুলার রিমডেলিং হওয়ার কারণে লুমেনটা ন্যারো হয়ে যাচ্ছে। ফলে এখন বলো তো এই জায়গায় রেজিস্ট্যান্সটা বাড়তেছে না পালমোনারি সার্কুলেশনে? এক্স্যাক্টলি। সো পালমোনারি সার্কুলেশনে যদি রেজিস্ট্যান্স বাড়ে তাহলে এখন আস্তে আস্তে এখানে প্রেশার বাড়বে। তাহলে এই প্রেশারটা আলটিমেটলি ব্যাকওয়ার্ডলি এসে এসে পড়তে পড়তে এখানে এসে এখন কি হবে? এখানেও প্রেশারটা বাড়বে। দ্যাট মিনস শুরুতে পালমোনারি সার্কুলেশনের প্রেশার কম ছিল, সেটার কারণে পালমোনারি ব্লাড ফ্লো বেড়ে গিয়েছিল, এবং এটার কারণে আবার ইনক্রিজ শিয়ারিং স্ট্রেসের কারণে ক্রনিক একটা কয়েক বছরের যাওয়ার পরে আলটিমেটলি এখানে কি হচ্ছে? আবার পালমোনারি হাইপার টেনশন ডেভেলপ করছে। সো এই যে পালমোনারি হাইপার টেনশন ডেভেলপ করলো, এটা কেন? ডিউ টু পোর্টাল হাইপার টেনশন। হ্যাঁ, মানে একদম রুট কজ যদি বলি, সো এটাকে আমরা বলি যে পালমোনারি পালমোনারি হাইপারটেনশন, অর্থাৎ পোর্টাল হাইপারটেনশনের কারণে একদম লেটার স্টেজে গিয়ে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এটাকে আমরা বলি পালমোনারি হাইপারটেনশন, এবং এটা কিন্তু ইরিভার্সিবল, কারণ এই যে ভাস্কুলার যে রিমডেলিংগুলো এগুলো আর চেঞ্জ করা সম্ভব না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় সিএলডিতে পালমোনারি প্রেশার বাড়ে না কমে, আনসার হবে যে স্যার শুরুতে অবশ্যই পালমোনারি প্রেশার কমে, অর্থাৎ পালমোনারি হাইপোটেনশন দেখা দেয়। এটাকে আমরা কি বলি? হেপাটো পালমোনারি সিনড্রোম বলি। এটাই শুরুতে হয়, কিন্তু যখন প্রোগ্রেসিভলি পালমোনারি ব্লাড ফ্লো বাড়তে থাকে তখন পালমোনারি ভাস্কুলার রিমডেলিং হয়ে একটা পর্যায়ে শেষের দিকে পালমোনারি হাইপারটেনশন দেখা দেয়। তখন এটাকে আমরা বলি পালমোনারি হাইপারটেনশন। এছাড়া আরেকটা হাইপোথিসিস আছে যে ঠিক যেভাবে আমরা বলেছিলাম যে যখন পোর্টাল হাইপারটেনশন হয় তখন আমাদের স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন থেকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এবং এই নাইট্রিক অক্সাইডগুলো পোর্টোসিস্টেমিক শান্টিংয়ের মাধ্যমে লিভারে না গিয়ে সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে এন্ট্রেন্স নিয়ে নেয় এবং অ্যানোমেডিয়েটেড ভ্যাসোডাইলেটেশন করে। ঠিক একইভাবে আমাদের যখন এই যে লিভার সিরোসিস হয়, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, ঠিক একইভাবে আমাদের নাইট্রিক অক্সাইড যেরকম সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে যায় বাইপাস করে, একইভাবে কিছু ভ্যাসো কনস্ট্রিক্টর সাবস্টেন্স যাদেরকে আমরা বলি ভ্যাসো অ্যাক্টিভ মেডিয়েটরস, যেমন স্পেশালি এন্ডোথেলিন 1, থ্রম্বোক্সিন A2, এরাও কিন্তু নাইট্রিক অক্সাইডের পাশাপাশি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে যায়। আর এই এন্ডোথেলিন 1, থ্রম্বোক্সিন A2 এরা ভ্যাসো কনস্ট্রিকশন করে। সো এগুলো যখন পোর্টাল হাইপারটেনশন থাকে তারা লিভারে গিয়ে আর ডিস্ট্রয় হওয়ার সুযোগ পায় না, ওরা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, এবং এরা তখন গিয়ে পালমোনারি সার্কুলেশনে পালমোনারি ব্লাড ভেসেলসের কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে? সো এইভাবেও কিছুটা পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এটাও একটা হাইপোথিসিস, বাট মোর অ্যাকসেপ্টেড এবং অ্যাকিউরেট হলো ওইটা অ্যানোমেডিয়েটেড পালমোনারি ভ্যাসোডাইলেটেশন হয়, সেটার কারণে ক্রনিক পালমোনারি ভাস্কুলার ওভারফ্লো হয়, সেটার কারণে একটা ভাস্কুলার রিমডেলিং চেঞ্জ আসে ডিউ টু ইনক্রিজড শিয়ারিং এফেক্ট, যেটা এতক্ষণ বললাম। ওকে, এই হচ্ছে আমাদের মেইন ব্যাপারটা। আলহামদুলিল্লাহ। তাহলে সিএলডিতে শুরুতে হয় পালমোনারি, শুরুতে কি হয়? সিএলডিতে শুরুতে হয় পালমোনারি হাইপোটেনশন, এবং এই পালমোনারি হাইপোটেনশনটাকে আমরা নাম কি দিয়েছি? হেপাটো পালমোনারি সিনড্রোম। আবার আবার শেষের দিকে কি ডেভেলপ করে? পালমোনারি হাইপারটেনশন। এটাকে আমরা কি নাম দিয়েছি? পোর্টো পালমোনারি হাইপারটেনশন। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আমি খুব ব্রিফলি বললাম, এবং এই যে এখানে ব্যাপারটা নোটে লেখা আছে, নোটটা আমার টেলিগ্রামে পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।